org.org এটা আমরা কেন ব্যবহার করি? বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের জন্য ব্যবহার করি। অর্গানাইজেশনের জন্য ব্যবহার করি কত ধরনের। এখন আমরা জানবো এটি কীভাবে কাজ করে। তার আগে বলে দেই, তোমরা অনেকেই ভেবে থাকো বা অনেকের মাথায় একটা কোশ্চেন আসে যে ভাইয়া ডোমেন আর হোস্টিং এই দুটো কি সেম জিনিস? ডিএনএস সার্ভার নামে একটা সার্ভার আছে। আমরা জানি যে সার্ভারের কাজ কি বলতো? সার্ভারের কাজ হচ্ছে সবসময় কোনো একটা জিনিস বা কোনো একটা ফাইল নিজের মধ্যে স্টোর করে রাখা। সার্ভার হচ্ছে একটা স্টোর হাউস। ক্যাটাগরি 2 বা ধরো দুটা চাইল্ড পেজে বিভক্ত হয়ে গেছে, অ্যান্ড এই চাইল্ডগুলো ধরো হচ্ছে এভাবে কানেক্টেড রয়েছে। ধরো হচ্ছে বলা যায় কিছু লিনিয়ার পেজের সাথে হচ্ছে কানেক্টেড রয়েছে এরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে মূলত দেখতে চলেছি ডোমেইন নেম সম্পর্কে। আমরা ডোমেইন নেম, ইউআরএল এবং আমরা আজকে ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে জানবো, যে জিনিসটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাই তোমাদেরকে প্রতিটা লেকচার এমনভাবে সাজিয়ে দিচ্ছি যাতে এগুলো করলে তোমরা তোমাদের পরীক্ষার এমসিকিউতে সবচেয়ে ভালোভাবে দিতে পারো, একটা মারাত্মক কোপ দিতে পারো তোমাদের এমসিকিউতে। তোমরা এমসিকিউতেও ভালো করবা, অ্যান্ড সিকিউতেও এই ভিডিওগুলো দেখলে আমি আশা করি তোমরা একবারে ইন ডেপথ নলেজ পাবা প্রতিটা টপিকে। তাহলে চলো শুরু করি। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে কোশ্চেন কি, ডোমেইন নেম কী জিনিস আমরা আগে সেটি জানবো। আসলে আমাদের ইন্টারনেটে ভাই লিখে দিচ্ছি, ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটের ইউনিক, আচ্ছা আমাকে তোমরা সবার আগে বলো যে ইন্টারনেটে প্রতিটা ওয়েবসাইটের একটা ইউনিক নাম বা ঠিকানা আছে। সেই নাম বা ঠিকানাকে আমরা কি বলি? মনে আছে ভাই? কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে পড়েছিলাম তাই না, যে একটা ওয়েবসাইটের ইন্টারনেটের মধ্যে একটা ইউনিক নাম বা ঠিকানা থাকে, তাকে আমরা কি বলি? আইপি অ্যাড্রেস বলি, তাই না? আমাকে বলো, এই আইপি অ্যাড্রেস মনে রাখা কি তোমার জন্য খুব ইজি ব্যাপার? না, এই আইপি অ্যাড্রেস তোমার জন্য মনে রাখা অনেক টাফ একটা ব্যাপার। এই জন্য মূলত আইপি অ্যাড্রেস যাতে আমাদের মনে রাখতে না হয়, এই জন্য এই ডোমেইন নেম এই সিস্টেমটা চালু হয়েছে। অ্যান্ড এটির সাহায্যে আমরা খুবই সহজেই, যে আমরা ইউজার রয়েছি, আমরা খুব সহজে কোনো একটা ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি। বুঝছো? তাহলে কি বলা যায়? ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটের ইউনিক নাম বা ঠিকানা যা ইউজার মনে রাখতে পারে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। ক্লিয়ার? ওকে, ফাইন। তো ভাইয়া যদি বলি যে তুমি কি বলতে পারবা গুগলের আইপি অ্যাড্রেস কি? উদাহরণ, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবা গুগলের আইপি অ্যাড্রেস কি? ধরো তুমি তোমার ব্রাউজারের মধ্যে, ক্রোম ব্রাউজারের মধ্যে গুগল দেখতে যাচ্ছ, বা ধরো তুমি ইউটিউব দেখতে যাচ্ছ, তাহলে তুমি কি তাদের আইপি অ্যাড্রেসগুলো লিখবা? আইপি অ্যাড্রেস লেখা খুব কঠিন না? আচ্ছা, গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে এরকম, যে হচ্ছে 142.250.190.72 এরকম কিছু একটা, ঠিক আছে? এক্সাক্ট এটা কিনা আমি সঠিক জানি না, বা এটাও হইতে পারে। তোমরা গুগলেই সার্চ দিয়ে দেখো যে গুগলের আইপি অ্যাড্রেস কি। সো এরকম কিছু একটা হচ্ছে আমাদের গুগলের আইপি অ্যাড্রেস। এখন বিষয় হচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা কি তোমার মনে রাখা খুব সহজ ব্যাপার? না। এই জন্য আমরা কি করি? আমরা এইটা মনে না রেখে আমরা এর পরিবর্তে অন্য একটা জিনিস মনে রাখি, আর সেটা হচ্ছে এরকম যে google.com, ঠিক আছে? আমরা এটা মনে না রেখে কী রাখি বলো তো? google.com। আমাকে বলো এইটা মনে রাখা সহজ বেশি নাকি এইটা মনে রাখা সহজ বেশি? অবভিয়াসলি নিচেরটা। কেন? কারণ এটা জাস্ট ইংলিশ একটা ওয়ার্ড, এটা আমাদের জন্য বা ইউজারদের জন্য মনে রাখা খুব সহজ। ঠিক তেমনইভাবে ফেসবুকের ডোমেইন নেম কি জানো? facebook.com। ঠিক তেমনইভাবে বলো যদি ইউটিউবের ডোমেইন নেম কি ভাইয়া? ইউটিউবের ডোমেইন নেম হচ্ছে আমাদের
youtube.com। ইজি না ব্যাপারটা? আশা করি তোমরা বুঝতেছো যে আসলে ডোমেইন নেম জিনিসটা হচ্ছে আমাদের জন্য, ইউজারদের জন্য খুব সহজ একটা জিনিস, যেটা কিনা, যার সাহায্যে কিনা আমরা কোনো একটা ওয়েবসাইটকে ঠিকভাবে চিনতে পারি। বোঝা গেছে? ওকে, দেখো আমাদের প্রথম কোশ্চেন কিন্তু ক্লিয়ার, যেটা কি জিনিস, অ্যান্ড আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসলাম যে আমাদের ডোমেইন নেম কেন প্রয়োজন। সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের এই ডোমেইন নেমটা সহজে মনে রাখা যায়। ঠিক আছে, আমাদের ডোমেইন নেমটা সহজে মনে রাখা যায়। লাইক আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখো আইপি অ্যাড্রেস মনে রাখা কি আমাদের জন্য, ইউজারদের জন্য সহজ বিষয়? অবশ্যই না। সো আমাদের জন্য সহজ বিষয় কি? ডোমেইন নেমটা মনে রাখা। আমাদের দেখো কেন প্রয়োজন, প্রথম কথা সহজে মনে রাখা যায়। দ্বিতীয় কথা হচ্ছে দেখো ওয়েবসাইটকে ইউনিকভাবে একটা আইডেন্টিটি দেয়। ওয়েবসাইটকে একটা ইউনিক আইডেন্টিটি দেয়। যেমন ধরো আমি যদি বলি যে অ্যামাজনের ওয়েবসাইটের নাম কি, বলতে পারবা কেউ? amazon.com না? ঠিক তেমনিভাবে ইউটিউবের ওয়েবসাইট কি? youtube.com। ওকে, আচ্ছা, তাহলে দেখো ইউনিকভাবে চিনতে সাহায্য করে। এই যে দেখো amazon.com যদি আমি সার্চ দিই তাহলে কি আমি অ্যামাজনকে পেয়ে যাব। ঠিক তেমনিভাবে আমি যদি youtube.com লিখে সার্চ দিই আমাদের ব্রাউজারের মধ্যে, তাহলে কি আমি ইউটিউবকে পেয়ে যাব। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে কে? ডোমেইন নেম। অ্যান্ড থার্ড পয়েন্টে যদি আমি আসি, দেখো কি বলছে, ইন্টারনেটে খুঁজতে বা খুঁজে পেতে সহায়তা হয় বা খুঁজে পাওয়া যায় খুব ইজিলি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট বোঝা গেলে এটাও ইজিলি বোঝা যাবে। তারপর কি বলছে দেখো, ব্র্যান্ড তৈরিতে সাহায্য করে। আচ্ছা, ব্র্যান্ড তৈরি বলতে বুঝি দেখো যে amazon.com অর্থাৎ একটা ব্র্যান্ড না, অ্যামাজন একটা ব্র্যান্ড। অ্যামাজনকে বুঝছি যে amazon.com আমি যখনই দেখতে পাবো তার মানে বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট। আবার ধরো বললাম যে youtube.com বা ধরো বললাম facebook.com, তার মানে হ্যাঁ বুঝে গেছি এটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট। আবার ধরো বললাম আমি বললাম ধরো হচ্ছে instagram.com, তাহলে কি বুঝতেছি যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে ইনস্টাগ্রামের ওয়েবসাইট। বোঝা গেছে না? ওকে, সো আমি আশা করি তোমরা বুঝে গেছো যে এই ওয়েবসাইট ডোমেইন নেমটা কি জিনিস এবং ডোমেইন নেমটা কেন প্রয়োজন। ওকে, এখন আমরা দেখব যে এটি আসলে কত ধরনের। ঠিক আছে, ওকে, সো আমাদের এই ডোমেইন নেমটা হচ্ছে দুই ধরনের। কি কি ভাই লিখে দিচ্ছি। একটি হচ্ছে আমাদের টিএলডি এবং আরেকটি হচ্ছে আমাদের এসএলডি। এসএলডি মানে হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টিএলডি মানে হলো আমাদের টপ লেভেল ডোমেইন। তো টপ লেভেল ডোমেইন এটি হচ্ছে আমাদের ডোমেইন নেমের শেষের অংশ। কি বলি এদেরকে আমরা? ডোমেইন নেমের ডোমেইন নেম এর শেষের অংশ, শেষের অংশ। ঠিক আছে, আর এই এসএলডি বা সেকেন্ড লেভেল ডোমেইন এটা হচ্ছে আমাদের মেইন অংশ বা মেইন পার্ট বলতে পারি, আমাদের ডোমেইন নেমের মেইন পার্ট। ঠিক আছে, আচ্ছা ধর আমি যদি বলি একটা উদাহরণ যদি বলি এই এসএলডির, আমি বললাম google.com। এখানের মধ্যে মেইন পার্ট কোনটা, মানে যেটা দিয়ে আমি আসলে গুগলকে চিনি কোনটা? গুগল, এই কথাটা না, এই কথাটা। সো এইটাই হচ্ছে আমাদের কি বললাম, এসএলডি। আবার ধর আমি যদি বলি যে facebook.com, এইখানের মধ্যে এসএলডি বা সেকেন্ড লেভেল ডোমেইন কোনটা? এইটা। বোঝা গেছে? ওকে, আমাদের এই টপ লেভেল ডোমেইন এটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটিকে বলা হয় আমরা জিটিএলডি, একটিকে আমরা কি বলি? জিটিএলডি, এবং আরেকটিকে বলি আমরা সিসিটিএলডি। মুছে ফেলি, সিসিটিএলডি। ওকে, সো সিসিটিএলডি মানে হচ্ছে কান্ট্রি কোড টিএলডি। টিএলডি মানে কি? টপ লেভেল ডোমেইন। আর জিটিএলডি মানে হচ্ছে জেনেরিক টিএলডি। ওকে, আমি আশা করি তোমরা ওদের ফুল ফর্মটা বুঝে গেছো যে জেনেরিক টিএলডি
আর হচ্ছে কান্ট্রি কোড টিএলডি বা সিসিটিএলডি। আচ্ছা, সো এইখানকার মধ্যে যে জেনারিক টিএলডি এরা কারা কারা? ভাই যদি কয়েকটা উদাহরণ দিই, লাইক আমি যদি বলি এরকম যে .com, তারপর হচ্ছে .org, বলি হচ্ছে ধরো .net বলা যায়, হ্যাঁ, .info বলা যায়, .edu বলা যায়, হ্যাঁ, .edu বলা যায়, এরকম আর কি। এরকম অনেকগুলো হচ্ছে আমাদের জেনারিক টিএলডি। ওকে, আবার ধরো বলি হচ্ছে .gov, হ্যাঁ, সিসিটিএলডি হচ্ছে এরকম বলা যায় যে .bd, .uk, .us, .in, হ্যাঁ। তো .com আসলে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বলা যায় যে কমার্শিয়াল কাজে ব্যবহার করি, বুঝছো? এটা মূলত আমাদের হচ্ছে কমার্শিয়াল কাজে ব্যবহার করি। .org এটা আমরা কেন ব্যবহার করি? বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের জন্য ব্যবহার করি, অর্গানাইজেশনের জন্য ব্যবহার করি। তারপর হচ্ছে .net হচ্ছে আমরা নেটওয়ার্কের জন্য ব্যবহার করি। .info বিভিন্ন হচ্ছে তোমার ইনফরমেটিভ ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে .info ব্যবহার করি, বুঝছো? আচ্ছা, .edu আমরা বুঝি যে আমাদের এডুকেশনের জন্য, আমাদের এডুকেশন সেক্টরের জন্য আমরা হচ্ছে .edu ব্যবহার করে থাকি। আর .gov মানে হচ্ছে আমাদের গভর্নমেন্টের জন্য, তাই না? গভর্নমেন্ট সেক্টরের জন্য আমরা হচ্ছে কি ব্যবহার করি? .gov ব্যবহার করি। এডুকেশন মানে হচ্ছে ধরো বিভিন্ন ধরনের ভার্সিটির স্টুডেন্টদের জন্য মেইল থাকে, যেমন আমাদের ভার্সিটির মেইল হচ্ছে আমার আইডি নাম্বারটা .gov.edu, বুঝছো? তার মানে .edu দ্বারা বুঝতেছি যে আমি একটা ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড আমার মেইলটা হচ্ছে স্টুডেন্ট মেইল, বুঝছো? ঠিক তেমনইভাবে অনেক দেখবা হচ্ছে স্কুলের, কলেজের, হ্যাঁ, ভার্সিটির এরকম মেইল থাকে। ওই মেলগুলোর মধ্যে দেখবা হচ্ছে লেখা .gov.bd, মানে হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে ওদেরকে বলছে যে হ্যাঁ তুমি আমাদের সরকারি যে ওয়েবসাইট বা বলা যায় যে ডোমেইন, হ্যাঁ, সরকারি যে ডোমেইন যে .gov, এটা হচ্ছে কি আমাদের একটা সরকারি ডোমেইন, তুমি চাইলে এই ডোমেইনটা ইউজ করতে পারবা, কারণ তুমি আমার এই দেশের নাগরিক বা তুমি আমার এই দেশের প্রতিষ্ঠান, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি এই জিনিসটা হচ্ছে ইউজ করতে পারবা, হ্যাঁ, আমাদের ডোমেইনটা। আচ্ছা, এরপর দেখবো অনেক কিছু শেষে হচ্ছে .bd লেখা থাকে, অর্থাৎ বোঝা যায় যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের। এই যে .bd দেখো, .bd এটা হচ্ছে মানে বোঝাই যে এটা বাংলাদেশি একটা ওয়েবসাইট। .uk ইউনাইটেড কিংডম, অর্থাৎ তোমার হচ্ছে কি বলা যায়, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের একটা যুক্তরাজ্যের কোনো একটা প্রতিষ্ঠানের শেষে যদি ধরো .uk লেখা থাকে, বোঝা যায় যে ওই প্রতিষ্ঠানটা যুক্তরাজ্যের। .us আমেরিকার। .in মানে ইন্ডিয়ার, বোঝা গেছে? ওকে, একটা সহজ উদাহরণ দিই তোমাদেরকে, আমি এইভাবে বলতে পারি যে হ্যাঁ কি বলা যায়, daraz.com.bd, ঠিক আছে? সো এটা দ্বারা তোমরা কি বুঝতেছো আমাকে বলো তো? এই যে দারাজ, ফার্স্ট অফ অল এটা কি আমাদের একটা SLD না? এটা SLD। আর এই যে .com.edu এই পুরোটা কি আমার TLD। তার মধ্যে যে .com, এই .com-এর কথা যদি বলি, এই .com এটা কে বলো তো? .com-টা হচ্ছে আমাদের GTLD না? GTLD। আর .bd এটা কি আমাদের CCTLD, বোঝা গেছে? তাহলে যে daraz.com.bd এটা তারা কি বুঝতেছি, দারাজ হচ্ছে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশে অবস্থিত। ক্লিয়ার? আমি আশা করি তোমাদের আজকের পর থেকে ডোমেন নেম নিয়ে আর কখনোই কোনো প্রবলেম হবে না। ফাইন। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে ডোমেইন নেম কি জিনিস, এটি কেন প্রয়োজন, কত ধরনের। এখন আমরা জানবো এটি কীভাবে কাজ করে। তার আগে বলে দেই, তোমরা অনেকেই ভেবে থাকো বা অনেকের মাথায় একটা কোশ্চেন আসে যে ভাইয়া ডোমেইন আর হোস্টিং এই দুটো কি সেম জিনিস? অবশ্যই না। কেন না ভাইটা বলি তোমাদেরকে, ঠিক আছে? এও বলা যায় যে ধরো ডোমেইন নেম বলতে আমরা আসলে কি বুঝি বলো তো? ডোমেইন নেম বলতে আমরা আসলে বুঝি যে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা বা নাম, আর এই নামটা শুধুমাত্র ইউজারদের জন্য। আর ব্রাউজার কি বুঝে? ব্রাউজার শুধুমাত্র আইপি অ্যাড্রেস বুঝে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে হোস্টিং তাহলে কি জিনিস? ধরো তুমি ফেসবুকে তুমি ব্রাউজার হচ্ছে ব্রাউজ করতেছো ফেসবুক দেখার জন্য, তাহলে এই যে ফেসবুকের ফাইলগুলি কোথায় আছে তুমি জানো? ফেসবুকের সার্ভারে আছে না? তাহলে আমি বুঝতেছি সার্ভার হচ্ছে এমন একটা জায়গা যেখানে সকল ওয়েবসাইটের ফাইলগুলো থাকে। ঠিক হোস্টিংও হচ্ছে একটা সার্ভার। হোস্টিং সার্ভারের মাধ্যমে আমরা কি করি? ধরো আমি একটা ওয়েবসাইট বানালাম, যে ওয়েবসাইটের নাম হচ্ছে www.codecafe by shakib.edu,
ঠিক আছে, তার মানে বুঝাইলাম যে আমি একটা ওয়েবসাইট খুলতেছি, যে ওয়েবসাইটটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট, অ্যান্ড আমার ওয়েবসাইটের মধ্যে যে ধরনের ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো রাখার জন্য একটা জায়গা লাগবে না, সেই জায়গাটা করে দিবে কে? হোস্টিং। ঠিক আছে, তো হোস্টিং জিনিসটা কি? হোস্টিং হচ্ছে একটা সার্ভার, যেই সার্ভারের মধ্যে মূলত হচ্ছে আমি আমার ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো রাখতেছি। ক্লিয়ার বিষয়টা? তাহলে ডোমেইন নেম কি জিনিস? ডোমেইন নেম হচ্ছে একটা ইউনিক নাম বা ঠিকানা। হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে একটা সার্ভার, যে সার্ভারের মধ্যে মূলত হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ফাইলগুলো রাখতে পারতেছি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ওকে, এখন তাহলে চলো আমরা একটু বুঝি যে আমাদের একটা ডোমেইন নেম এটি আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে ভাই, তোমাদেরকে হচ্ছে একটা ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা বোঝানো ট্রাই করতেছি। ঠিক আছে, ধরো ধরো এটা হচ্ছে তুমি, অ্যান্ড তুমি তোমার হাতের মধ্যে একটা মোবাইল নিয়ে রাখছো, অ্যান্ড মোবাইলের মধ্যে তুমি হচ্ছে ফেসবুক ব্রাউজ করতে যাচ্ছ। ঠিক আছে, তুমি তোমার মোবাইলের মধ্যে কি করতেছো? তুমি তোমার মোবাইলের মধ্যে হচ্ছে ফেসবুক ব্রাউজ করতে যাচ্ছ কোন একটা ব্রাউজারের মাধ্যমে। সো আমি ধরে নিলাম তুমি হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করো, গুগল ক্রোম ইউজ করতেছো। তুমি এখানে ব্রাউজ করে রাখছো হচ্ছে, তুমি কি ব্রাউজ করছো? তুমি হচ্ছে ফেসবুক ব্রাউজ করছো, অর্থাৎ তুমি ফেসবুক দেখতে চাচ্ছ ব্রাউজারের মধ্যে। তাহলে তুমি কি করবা? তুমি যেহেতু ফেসবুক ব্রাউজ করতে চাচ্ছ, তুমি লিখবা হচ্ছে facebook.com। ঠিক আছে, তুমি লিখবা facebook.com। এখন কথা হচ্ছে তুমি একজন ইউজার, তুমি শুধুমাত্র facebook.com অর্থাৎ ফেসবুকের ডোমেইন নেমটা জানো, তাই না? তুমি শুধুমাত্র ফেসবুকের ডোমেইন নেমটা জানো। এখন তুমি আমাকে বলো, তোমার ব্রাউজার কি ডোমেইন নেম জানে? অবশ্যই না, ব্রাউজার কোনো ডোমেইন নেম জানে না। ব্রাউজার কি জানে? ব্রাউজার শুধুমাত্র আইপি অ্যাড্রেস জানে। তার মানে আমাকে এই ডোমেইন নেমকে কনভার্ট করে আইপি অ্যাড্রেসে বানাইতে হবে, যাতে আমার ব্রাউজার আইপি অ্যাড্রেস দেখে চিনে নিতে পারে যে কোনটা হচ্ছে facebook.com। তো এই যে facebook.com, এইটাকে মানে ডোমেইন নেমকে কনভার্ট করবে কিসে? আইপি অ্যাড্রেসে। এই কনভার্ট করার যে উপায়, এটাকে বলি আমরা হচ্ছে ডিএনএস। কি বলি আমরা? আমরা বলি হচ্ছে ডিএনএস। বুঝছো? ডিএনএস। ডিএনএস মানে কি? ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। ঠিক আছে, ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম, এর মাধ্যমে কি করি আমরা? একটা ফেসবুকের .com বা ফেসবুকের একটা ডোমেইন নেমকে আমরা আইপি অ্যাড্রেসে কনভার্ট করি। কার মাধ্যমে? ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে। তো আমি তো কনভার্ট করলাম, বাট আমি কি এখনো ব্রাউজারের কাছে পৌঁছে দিছি? না, দেই নাই। সো এই আইপি অ্যাড্রেসটা পরবর্তীতে কি হয় জানো? ডিএনএস সার্ভার নামে একটা সার্ভার আছে। আমরা জানি যে সার্ভারের কাজ কি বলতো? সার্ভারের কাজ হচ্ছে সবসময় কোনো একটা জিনিস বা কোনো একটা ফাইল নিজের মধ্যে স্টোর করে রাখা। সার্ভার হচ্ছে একটা স্টোর হাউস, আমরা জানি, ভাইয়া তোমাদেরকে বলছি। ঠিক আছে, সো এই যে আইপি অ্যাড্রেসগুলো, যে ফেসবুকের যে আইপি অ্যাড্রেস রয়েছে, দেখো ফেসবুকের যে আইপি অ্যাড্রেস রয়েছে, এটা তো আর মানুষ জানে না। মানুষ শুধুমাত্র কি জানে? ডোমেইন নেম জানে। তাহলে মানুষ কি করবে? যখন ব্রাউজারের মধ্যে ব্রাউজ করবে facebook.com, তখন ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম ও কি করবে? এই ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করবে। আইপি অ্যাড্রেসে কনভার্ট করার পরে ও হচ্ছে ডিএনএস সার্ভারকে বলবে যে সার্ভার ভাই, আমি হচ্ছে আমার কাজ করে দিছি, আমি কনভার্ট করে দিছি, এখন তুমি খুঁজে বের করো, তোমার সার্ভারের মধ্যে খুঁজে বের করো যে কোনটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, সো এই আইপি অ্যাড্রেসটা পরবর্তী ডিএনএস সার্ভার থেকে খুঁজে বের করানো হবে। খুঁজে বের করার ফলে পরে ও হচ্ছে ইন্টারনেটকে দিবে, হচ্ছে ইন্টারনেটকে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে। আইপি অ্যাড্রেসটা ইন্টারনেটকে দিয়ে বলবে যে ইন্টারনেট, তুমি হচ্ছে ফেসবুকের সার্ভারের কাছে যাও, ফেসবুকের সার্ভারের কাছে গিয়ে ফেসবুকের সার্ভারকে বলো যে আমার এই আইপি অ্যাড্রেসটা ফেসবুকের ফাইলগুলো দেখতে চাচ্ছে। পরবর্তীতে কি হবে? এই ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের সার্ভারের মধ্যে আমার আইপি অ্যাড্রেসটা যাবে, ফেসবুকের
সার্ভারের কাছে কে যাবে, আমার আইপি অ্যাড্রেস যাবে, ঠিক আছে। ফেসবুক সার্ভারের কাছে হচ্ছে কে যাবে, আমার আইপি অ্যাড্রেসটা যাবে। আইপি অ্যাড্রেসটা ফেসবুক সার্ভারের কাছে গিয়ে বলবে যে ভাই আমার তোমার যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো দরকার, আমি দেখতে চাই। পরবর্তীতে ফেসবুকের সার্ভার কি করবে, সেই ফাইলগুলো আমার আইপি অ্যাড্রেসের ঠিকানায় আমাকে পাঠিয়ে দিবে। আমার ব্রাউজার সেগুলো সুন্দর মতো নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে দেখাবে, বুঝছো। সো ডোমেইন নেমটা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ডিএনএস সার্ভার এবং ডিএনএস। ওরা কি করে আমরা তো দেখে আসছি, ওরা হচ্ছে ফেসবুকের ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে কে, ডোমেইন নেমিং সিস্টেম ও কনভার্ট করার পরে ও হচ্ছে ডিএনএস সার্ভারকে বলে যে সার্ভার ভাই আমি আমার কাজ করে ফেলছি, এবার তুমি তোমার কাজ করো। তুমি হচ্ছে এই ডোমেইন নেমটার বা এই আইপি অ্যাড্রেসটা তোমার সার্ভারের মধ্যে খুঁজে দেখো যে আমার এই ফেসবুকের আইপি অ্যাড্রেসটা কোথায় আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই আইপি অ্যাড্রেসকে তুমি হচ্ছে ফেসবুকের কাছে পাঠাবা, ফেসবুকের সার্ভারের কাছে পাঠাবা, যাতে ফেসবুকের সার্ভার তোমার এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওর ফাইলগুলো আমার ইউজারকে পাঠিয়ে দেয়। বোঝা গেছে? এটা হচ্ছে মূল কাহিনী। সো আমি আশা করি ডোমেইন নেম কি জিনিস, ডোমেইন নেম কত ধরনের এবং এগুলো কি কি, তারপর হচ্ছে ডোমেইন নেম কীভাবে কাজ করে, আমি আশা করি তোমরা সকল কিছু বুঝে গেছো। সো ডোমেইন নেম আমাদের এখন খতম। এবার আমরা দেখবো হচ্ছে ইউআরএল সম্পর্কে। তোমরা কি জানো ইউআরএল মানে কি? এর ফুল ফর্ম জানো? ফুল ফর্ম আসে কিন্তু তোমাদের এমসিকিউতে। সো ইউআরএল মানে হলো, ভাই বলে দিচ্ছি দেখো, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর, এটা দ্বারা আমরা হচ্ছে ইউআরএল কি বুঝি। ওকে, তাহলে ইউআরএল কি জিনিস? আমরা তো জাস্ট ফুল ফর্ম জানলাম, ও কি জিনিস? ইউআরএল হচ্ছে কোনো একটা ওয়েব পেজের কোনো ওয়েব পেজের ঠিকানা। ওকে, কোনো একটা ওয়েব পেজের ঠিকানাকে আমরা কি বলি? ইউআরএল বলি। ধরো তুমি ফেসবুকে আছো, তুমি যখন ফেসবুকের হোম পেজে থাকবা, দেখবা উপরের কর্নারে তোমার একটা হচ্ছে কি বলা যায়, একটা ডোমেইন নেম শো করে। ওইটাকে সাধারণত বলি আমরা হচ্ছে ইউআরএল, বুঝছো। এটা লিঙ্ক দেখবো উপরে হচ্ছে একটা লিঙ্ক তোমরা দেখবা, ঠিক আছে। আমি তোমাদেরকে হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, তা লিঙ্ক তোমরা দেখবা, ওটাকে সাধারণত বলা হয় ইউআরএল। ওকে, তো ইউআরএল মানে কি? ইউআরএল মানে হচ্ছে কোনো একটা ওয়েব পেজের নাম বা ঠিকানা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই ইউআরএল এটি হচ্ছে মূলত, বা এই ইউআরএল এর মধ্যে একটা বড়সড় ইউআরএল এর মধ্যে তিনটা পার্ট থাকে। কি বললাম? ইউআরএল এর মধ্যে এর তিনটি অংশ রয়েছে, ঠিক আছে। তিনটি অংশ রয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে আমাদের প্রোটোকল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের হোস্ট নেম, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের ডিরেক্টরি অথবা প্যাথ। আচ্ছা, সো এই প্রোটোকল এটা কি জিনিস? আমাদের যে সার্ভার আছে না, সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কোন ধরনের, ধরো সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কি হয়? ডেটার আদান প্রদান হয় না? এই ডেটাগুলো আদান প্রদান কীভাবে হবে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই প্রোটোকল অংশটা। একটা সার্ভার থেকে আমাদের একটা ইউজার বা ক্লায়েন্ট কিভাবে হচ্ছে ডেটাগুলো পাবে, এই বিষয়টা নিয়ন্ত্রণ করে কে? প্রোটোকল। আমরা কি বলো তো, তোমরা কি হচ্ছে HTTP নাম শুনছো? অথবা হচ্ছে HTTPS এদের নাম শুনছো? HTTP মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বুঝছো। সো এই প্রোটোকল ওরা কি করে? ওরা হচ্ছে আমাদের একটা সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে বা ইউজারের কাছে ডেটা কীভাবে যাবে, ওই জিনিসটা ওরা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। যে বলে যে আমি যে নিয়মগুলো বেঁধে দিয়েছি, তোমরা এই নিয়মগুলো ফলো করে করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাবা, আর নাহলে আমি ডেটা পাঠাইতে তোমাদেরকে দেবো না, বুঝছো। এগুলো হচ্ছে কাহিনী। হোস্ট নেম বলতে আমরা সাধারণত হচ্ছে আমাদের ডোমেইন নেম চিনি না? ডোমেইন নেম কি বুঝি? ডোমেইন নেম কি জিনিস বলো তো?
কোনো একটা ওয়েবসাইটের নাম বা ঠিকানাকে আমরা কি বলি, ডোমেইন নেম বলি না? সো হোস্ট নেম হচ্ছে ঠিক সেম জিনিস। কোনো একটা ওয়েবসাইটের নাম বা ঠিকানাই হচ্ছে আমাদের হোস্ট নেম বা ডোমেইন নেম, দুইটা সেম জিনিস, ঠিক আছে? আরেকটা হচ্ছে দেখো ডিরেক্টরি অথবা প্যাথ। এটা হচ্ছে কী করে, ধরো তোমার একটা ওয়েবসাইটের মধ্যে কিছু ফাইল রয়েছে, হ্যাঁ, কিছুটা ফাইল রয়েছে। এখন এই ফাইলটা কোন ফোল্ডারে আছে, যখন ধরো হচ্ছে তোমার কোনো একজন ইউজার সেটা দেখতে চাবে, তো ইউজারকে হচ্ছে বলে দিতে হবে, বা ধরো আমি তোমাদেরকে এটার হচ্ছে এটা তোমার ছবি দিয়ে দিব যে আসলে এই প্যাথ জিনিসটা হচ্ছে দেখতে কেমন দেখা যায়। আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ধরো তুমি আমার চ্যানেলে আসছো, কোড ক্যাফে বাই সাকিবে আসছো, অ্যান্ড তুমি এখানে এসে আমি একটা প্লেলিস্ট বানাই রাখছি, ঠিক আছে, তোমাদের কথা চারের জন্য। তো তুমি কি করবা, তুমি যদি এই HTML এর ভিডিও দেখতে চাও, কি করবা, ফার্স্ট অফ অল প্লেলিস্টের প্রেস করবা। প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও তুমি হচ্ছে সমান আকারে পেয়ে যাবা, অ্যান্ড দেন তোমার যেটা প্রয়োজন তুমি সেটা দেখবা, তাই না? সো তুমি ফার্স্টে কী করলা, আমার চ্যানেলে আসলা, সো চ্যানেলের হচ্ছে ডোমেইন নেমটা ফার্স্টে উঠে থাকবে, অ্যান্ড দেন তুমি কী করছো, তারপর হচ্ছে তুমি আমার টিউটোরিয়ালে গেছো বা প্লেলিস্টে গেছো, এখানে উঠে থাকবে প্লেলিস্ট। দেন তুমি কোন প্লেলিস্টে গেছো, HTML প্লেলিস্টে গেছো, আবার লেখা থাকবে HTML প্লেলিস্ট। দেন হচ্ছে তুমি HTML প্লেলিস্টের কোন ভিডিওতে দেখছো, দেন ওই ভিডিওর নামটা তোমার সামনে উঠে আসবে, বুঝছো? এটা হচ্ছে তোমাদের প্যাথ বা ডিরেক্টরি, অর্থাৎ সার্ভার অর্থাৎ ক্লায়েন্ট একটা সার্ভারের কোন কোন ফাইলগুলো হচ্ছে অ্যাক্সেস নিচ্ছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিরেক্টরি বা পাথ, ঠিক আছে? এটা উদাহরণ দিচ্ছি, সমস্যা নেই। ধর আমি বললাম এরকম https www.codecafebyshakib.com, তারপর হচ্ছে .com বলার পরে হচ্ছে স্ল্যাশ বললাম হচ্ছে টিউটোরিয়াল স্ল্যাশ বললাম হচ্ছে HTML ফুল প্লেলিস্ট। ওকে, সো এখানে দেখি আমরা কি হয়। সো এখানে হচ্ছে আমাদের এই HTTPS এই জিনিসটা, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে আমাদের প্রোটোকল, ঠিক আছে? আর এই যে www.codecafebyshakib.com এই পুরোটা কি বলতো, এই পুরোটা হচ্ছে আমাদের DN ডোমেইন নেম, অথবা আমরা একটা কথা কি বললাম, হোস্ট নেম HN। আর এই যে এই বাকি পুরোটা এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের প্যাথ বা ডিরেক্টরি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আমাদের URL এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার। ওকে ফাইন, তারপর চলো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, আমরা এখন আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখতে চলেছি, সেটি হচ্ছে ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আমরা দেখতে পাই সামনে, এগুলো আসলে অনেকগুলো কাঠামোর সাহায্যে গঠিত। ওকে, এখন কয় ধরনের কাঠামো রয়েছে আমাদের একটা ওয়েবসাইট বানানোর জন্য অ্যাকচুয়ালি? সো আমরা সাধারণত দেখি যে লিনিয়ার, হায়ারার্কিয়াল, ওয়েবড এবং হাইব্রিড। আমাদের এই 4 ধরনের ওয়েব কাঠামোর সাহায্যে মূলত আমরা একটা ওয়েবসাইট বানিয়ে থাকি। তবে সর্বপ্রথম আমি তোমাদেরকে আলোচনা করতে চলেছি লিনিয়ার বা সিকোয়েন্স যে ওয়েবসাইট কাঠামো রয়েছে সেগুলি সম্পর্কে। দেখো এখানে কি বলছে, যে ওয়েব পেজগুলো যদি ক্রমান্বয়ে সাজানো থাকে, মানে প্রতিটা ওয়েবসাইট একটার পর একটা ক্রমান্বয়ে সাজানো থাকবে। ভাই যদি তোমাদেরকে একটা চিত্রকে দেখাই, এমনভাবে চিত্রটা দেখো, ধরো এটি হচ্ছে একটা পেজ, একটা ওয়েবসাইটের মধ্যে আমরা জানি অনেকগুলো পেজ থাকে। ধরো এটা হচ্ছে আরেকটা পেজ, অ্যান্ড ধরো এটা হচ্ছে আরেকটা পেজ, এটা হচ্ছে আরেকটা পেজ। তো এই পেজ থেকে এটা হচ্ছে ধরো পেজ 1 2 3 4। এখন ধরো আমি কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম হচ্ছে ফিল আপ করতে চাচ্ছি, তাহলে ফার্স্ট পেজ যদি আমার কমপ্লিট হয়ে যায়, আমি নেক্সট বাটনে ক্লিক করব। ধরো নিচে লেখা রয়েছে হচ্ছে নেক্সট, আর এখানে লেখা রয়েছে ধরো প্রিভিয়াস, এখানে হচ্ছে নেক্সট, এখানে ধরো হচ্ছে প্রিভিয়াস, তো এখানে নেক্সট আর হচ্ছে প্রিভিয়াস, নেক্সট এবং হচ্ছে প্রিভিয়াস। তাহলে নেক্সট বাটনে যদি আমি প্রেস করি, তাহলে কি আমাদের এই পরবর্তীটাতে নিয়ে যাবে। এখানে ধরো আমি কাজকর্ম যা করার করলাম, দেন আবার নেক্সট বাটনে আমি প্রেস করলাম, দেন আবার আমাকে সামনে নিয়ে গেল। আবার এখানে আমার যা যা ধরো ফর্ম ফিল আপ করার কথা করলাম, দেন নেক্সট বাটনে প্রেস করলাম, আবার সামনে নিয়ে গেল। আবার ধরো এখানে কাজকর্ম শেষ হইলো, দেন আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর এখনো নেক্সট বাটন নেই, সো আমি যদি সাবমিট করে দিই, আমার ধরো কোনো কিছু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
সো এরকম। আবার ধরো আমি লাস্ট পেজে চলে আসলাম, আমার কাছে মনে হলো যে আমি কোনো একটা পেজে কিছু ভুল করেছি বা কিছু একটা আমি চাইলে অ্যাড করতে পারতাম, তাহলে কি করা যায়? তাহলে হচ্ছে আমি আবার প্রিভিয়াসে যদি প্রেস করি, প্রিভিয়াসে প্রেস করলে প্রিভিয়াসে চলে আসবো। আবার ধরো প্রিভিয়াসে আসলাম, প্রিভিয়াসে নিয়ে আসবো, প্রিভিয়াসে প্রেস করলে প্রিভিয়াসে চলে আসবো, বুঝছো? তো আমি চাইলে হচ্ছে নেক্সট প্রিভিয়াস দিয়ে আমি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। তবে সাধারণত এগুলো এখন আর অত বেশি চলে না। বাট তোমরা দেখবা ইউটিউবে যখন কোনো কিছু একটা দেখবা, ধরো তোমরা একটা ইউটিউবে ভিডিও দেখলা, ধরো কোনো না কোনো একটা টিচারের বা কারো না কারো, ধরো তুমি হচ্ছে ওই HTML একটা ভিডিও দেখলা, হয়তো বা তোমার কাছে সেটা ভালো লাগলো না, দেন তুমি হচ্ছে অন্য একটা ভিডিও দেখলা ওইটাও ভালো লাগতেছে না, বুঝতেছো না, দেন তুমি আমার ভিডিও দেখলা, হ্যাঁ তোমার কাছে মনে হলো যে তুমি অনেকখানি বুঝছো। এখন তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আমার ভিডিওতে যা যা বুঝতেছো, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি প্রথম যে ভিডিওটা দেখছো সেখানে তুমি একটা পয়েন্ট পেয়ে গেছো, যে পয়েন্টটা দেখলে হয়তোবা তুমি ওই ভিডিওটাও বুঝতা, ওনার ভিডিওটা বুঝতা। তাহলে কি করা যায়? তাহলে তুমি কি করবা? একবার এখান থেকে বের হয়ে যাবা, বের হয়ে গেলে কি তুমি দেখতে পাবা? আর না, তুমি দেখবা ইউটিউবের উপরের কর্নারে তোমার একটা হচ্ছে রাইটে বাটন, একটা হচ্ছে লেফটে, বুঝছো, একটা অ্যারো চিহ্ন দিয়ে থাকে। সো এই যে রাইটের অ্যারো দিলে মানে কি, যে তুমি একবারে রাইটের সর্বশেষ যে ভিডিওটা দেখছো সেটা আবার দেখবা। তুমি আবার যত বেশি লেফট বাটনে তুমি যখন প্রেস করবা, দেখবে উপরে হচ্ছে একটা কি বলে তীর চিহ্ন মতো দেওয়া আছে, ওইখানে তুমি যত বেশি প্রেস করবা, তুমি আস্তে 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 একবার প্রথম যেটা দেখছো সেখানে চলে যাবা। তখন তুমি গিয়ে দেখলা, হ্যাঁ আমি তো ওই ভিডিওটা দেখে আসছি, এটা বুঝে গেছি, এখন ইনার ভিডিও দেখলে হয়তো আমি সবটা বা পুরোটা বুঝে যাব। তেমনও হইতে পারে, বুঝছো? আর এই যে অবস্থাটা, এটা হচ্ছে আমাদের লিনিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। আচ্ছা, তারপর দেখি আমাদের কি বলে, এখানকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যখন দেখবা তোমার উদ্দীপকের মধ্যে প্রশ্নেতে ধারাবাহিক বা একটির পর একটি পেজ অথবা নেভিগেশন সহজ এরকম পয়েন্টগুলো যখন দেখবা আছে, তখন বুঝবা সেটি হচ্ছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। তারপরে কিছু সুবিধা রয়েছে, দেখো সহজে এটি বোঝা যায়, হ্যাঁ, নতুনদের জন্য খুবই সহজ বা উপযোগী। অ্যান্ড দেন দেখো স্টেপ বাই স্টেপ কাজ করা যায়, রাইট? আমরা স্টেপ বাই স্টেপ কাজ করেছি। তারপর দেখো কিছু অসুবিধা রয়েছে, যেমন হলো সরাসরি অন্য পেজে যাওয়া কঠিন। ধরো তুমি 4 নাম্বার পেজে আসো, তুমি সরাসরি 1 নাম্বার পেজে আসতে পারবা না, তোমাকে 4 থেকে 3 যেতে হবে, 3 থেকে 2 যেতে হবে, দেন তুমি 1 আসতে পারবা। সো এটা করতে কি বেশি টাইম লাগে না? হ্যাঁ, দেখো বেশি সময় সাপেক্ষ। এবং বড় বড় যে সকল ওয়েবসাইট যেমন ফেসবুক, ইউটিউবের ওয়েবসাইট, তোমরা দেখবা যে ইউটিউবের ওয়েবসাইটে শুধুমাত্র এই কাজই করা যায় না। ইউটিউবের ওয়েবসাইটে তুমি হচ্ছে যদি একবার ইউটিউব বাটনে প্রেস করো, দেখবে একবার হোমে চলে গেছো, তাই না? সেটা কি এই লিনিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে? অবশ্যই না। লিনিয়ার কি বলে? লিনিয়ার বলে যে তুমি এক পেজ থেকে এক পেজে যাবা, আবার যদি তুমি ব্যাক করতে চাও এক পেজ করে আসতে হবে, তুমি একবারে লাস্ট থেকে ফার্স্ট আসতে পারবা না। ক্লিয়ার বিষয়টা? আমি আশা করি তোমরা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কী জিনিস তোমরা ক্লিয়ার। অ্যান্ড আমি বোর্ডে যা যা লিখে রাখছি তোমাদের জন্য, আমি আগে সকল কিছু লিখে রাখছি যাতে তোমরা সঠিক এবং সুন্দরভাবে গোছানোভাবে সকল কন্টেন্ট পেয়ে যাও, বুঝছো? তাহলে সবাই উঠাই নিবা, ঠিক আছে? ওকে, আমরা এখন দেখব হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। দেখো এখানে কি বলছে যে একটি মূল পেজের থেকে বিভিন্ন সাব পেজে বিভক্ত হয়ে যদি যায়, তাহলে আমরা বুঝি এটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ধরো আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, এমন হতে পারে যে ধরো এটা একটা মেইন পেজ, অ্যান্ড এই মেইন পেজ থেকে ধরো আরও 2টি হচ্ছে সাব পেজ বের হলো, ঠিক আছে? মেইন পেজ থেকে কি বললাম, আরও 2টি সাব পেজ বের হলো। অ্যান্ড এই 2টি সাব পেজ থেকে আরও 2টি যদি পেজ বের হয়, ওকে, ধরো আরও 2টি এরকম আরও পেজ বের হলো, অ্যান্ড এরকম যদি হতেই থাকে, তো এটি হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল। গাছের ডালপালা যেরকমভাবে বেড়ে উঠে, ঠিক তেমনইভাবে যদি কোনো একটা ওয়েবসাইট যদি এভাবে বেড়ে উঠে, তখন আমরা এটাকে বলি, বা ওয়েবসাইট যদি বিল্ড করা হয়, তাহলে আমরা এটাকে বলি এটি ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে গঠিত হয়েছে, বুঝছো? তো আমাকে যদি বলো যে ভাই একটা উদাহরণ দেন, তাহলে কী হয়ে দিব জানো? এভাবে বলা যায় যে আমাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল বা বলা যায় যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশনে সাধারণত হচ্ছে আমাদের কি করা হয়, এরকম ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো মাধ্যমে
কোনো একটা ওয়েবসাইট বিল্ড করা হয়, বুঝছো? দেখবা তুমি কোনো একটা স্কুল বা কলেজের বা ভার্সিটির একটা ওয়েবসাইটে যদি যাও, তাহলে দেখবা সেখানের মধ্যে এখানে কি থাকে দেখবা, হোম লেখা থাকে, তারপর হচ্ছে তাদের অ্যাবাউট আস লেখা থাকে, তারপর হচ্ছে সামথিং লেখা থাকে, তাদের হচ্ছে ধরো কী কী তারা কার্যক্রম করে তাদের স্কুলের মধ্যে। অ্যান্ড এইগুলোর মধ্যে তুমি যখন প্রেস করবা, দেখবা এর থেকে দেখবা আরও কিছু জিনিস বের হয়ে আসে। অ্যান্ড এখানে ধরে কোনো একটা প্রেস করার পরে এখান থেকে দেখবা আরও কিছু একটা বের হয়ে আসে, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যালের একটা গঠন। দেখো কি কি বলা আছে এর সম্বন্ধে। বলা আছে যে আমরা যদি কখনো পরীক্ষা বা কোশ্চেনের মধ্যে যদি দেখো ট্রি স্ট্রাকচার লেখা, উদ্দীপকে বা লেখা হচ্ছে চাইল্ড থেকে বা প্যারেন্ট চাইল্ড কোনো একটা রিলেশন এমন কিছু যদি লেখা থাকে, বা ক্যাটাগরি ভিত্তিক এমন কিছু যদি লেখা থাকে, তাহলে বুঝবো এটি হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল। তারপর দেখো সুবিধা কি, সুবিধা হচ্ছে ইনফো খুব আমরা দ্রুত খুঁজে পেতে পারি, ঠিক আছে? যে এর মাধ্যমে খুব দ্রুত আমরা হচ্ছে ইনফো খুঁজে পেতে পারি। ভালো অর্গানাইজেশনে ব্যবহার করা হয়। দেখো বড় বড় ওয়েবসাইট এর জন্য হচ্ছে এগুলো বানানো হয়, বা এই ট্রি ওয়েবসাইট হচ্ছে বড় বড় ওয়েবসাইট বানানোর জন্য আমরা ইউজ করে থাকি। অসুবিধা কি, ডিজাইন করা কঠিন, এই যে ডিজাইন করতে অনেক প্যারা হয়, বুঝছো? আর বেশি যদি লেভেল থাকে তাহলে আমাদের খুব অনেক বাগের দেখা যায়, বা ধরো হচ্ছে অনেক ভুল হয়ে থাকে, বা অনেক কনফিউজিং হয়ে থাকে, বুঝছো? সো আমি আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো যে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট সম্পর্কে। দেখো আমরা এখন দেখবো আমাদের ওয়েবড বা নেটওয়ার্ক যে ওয়েবসাইট কাঠামো সেটি। এখানে কি বলছে দেখো, বলছে যে প্রতিটা পেজ যদি অন্য পেজগুলোর সাথে অ্যাড বা হচ্ছে লিঙ্ক থাকে। ভাইটা চিত্রকে তোমাদেরকে বোঝাই। ধরো এখানে হচ্ছে একটি পেজ, এখানে আরেকটি পেজ, একটি পেজ, আরেকটি পেজ। এখন বিষয়টা হচ্ছে ধরো এমন যে এই পেজের সাথে এই পেজে একটা লিঙ্ক রয়েছে, তার সাথে তার রয়েছে, এর সাথে যদি এর থাকে, এর সাথে যদি এর থাকে, অ্যান্ড এখানে একটা, এইখানে একটা। দেখেছ প্রতিটা পেজের সাথে, প্রতিটা পেজের কি তুমি এখানে কোনো লিঙ্ক দেখতে পাচ্ছ? যে দেখো আমি একটা পেজ থেকে আরেকটা পেজে খুব ইজিলি যেতে পারি। এখন দেখবো হচ্ছে হাইব্রিড কাঠামো। এটা হচ্ছে আমাদের একাধিক স্ট্রাকচারগুলো যেগুলো রয়েছে, প্রতিটা স্ট্রাকচার মিলে মূলত হচ্ছে এই কাঠামোটা গঠিত হয়। ধরো ভাই যদি একটা চিত্র তোমাদেরকে দেখাই, এমন হতে পারে যে ধরো এটা হচ্ছে আমাদের একটা হোম পেজ, অ্যান্ড এটা থেকে বলা যায় হচ্ছে ধরো এরকম দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, বা ধরো এরকম দুটা চাইল্ড পেজে বিভক্ত হয়ে গেছে। অ্যান্ড এই চাইল্ডগুলো ধরো হচ্ছে এভাবে কানেক্টেড রয়েছে। ধরো হচ্ছে বলা যায় কিছু লিনিয়ার পেজের সাথে হচ্ছে কানেক্টেড রয়েছে এরা, ঠিক আছে? আর এরা ধরো হচ্ছে আরও কিছু কি বলা যায়, নেটওয়ার্ক, এরকম, ঠিক আছে? বুঝছো? মানে সকল কিছু মিলে বা সকল ধরনের স্ট্রাকচারগুলো মিলে যে পরবর্তী যে নতুন একটা আমি স্ট্রাকচার পাবো, সেটাকে আমি কি বলতেছি, আমাদের হাইব্রিড স্ট্রাকচার, ঠিক আছে? তো কি বলতেছে এখানে, মাল্টিপল স্ট্রাকচার মিক্স থাকবে বৈশিষ্ট্য, মোর ফ্লেক্সিবল, আধুনিক ওয়েবসাইটগুলো বেশি ব্যবহৃত হয়। সুবিধা কি, খুব শক্তিশালী স্ট্রাকচার, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো। হ্যাঁ আমরা দেখেছি বা আমরা জানি। আচ্ছা আচ্ছা, কীভাবে জানি, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল তোমাদেরকে বলা যায় ওয়াইটি, মানে ইউটিউব, ফেসবুক, ওদের যে ওয়েবসাইটগুলো রয়েছে এরা সব হচ্ছে হাইব্রিড ওয়েবসাইটের উদাহরণ, ঠিক আছে? অসুবিধা কি, ডিজাইন করা জটিল এবং মেনটেন করার দক্ষতা লাগে। এই সো আমি আশা করতে পারি যে তোমরা আমাদের আজকে ক্লাসটা ভালোমতো বুঝতে পারছো। অ্যান্ড যদি বুঝে থাকো তাহলে কী করবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে জানাবা যে ভাইয়ের ক্লাসের আজকে কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে, বা যে কোনো ধরনের কোয়েরি যদি থাকে, তাহলে ভাইয়া আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তোমরা হচ্ছে গ্রুপে ঢুকে তোমাদের মনের মতো করে যা ইচ্ছা তোমরা চাইলে কোশ্চেন করতে পারো ভাইয়াকে, ভাইয়া তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিব। তাহলে আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।